এই বাংলাদেশ এটা কারো দান সৎকাতে আসে নাই, এই দেশটাকে রক্ত দিয়া কিনতে হয়েছে। তাই দিল্লিকে বলতে চাই, এই সরকারের উপর ভর দিয়া যা খুশি তাই নিতে পারবেন, সেটা ভাবার কোনো কারণ নাই। এই দেশটা একটা পরিবারের না ভাই, এই দেশটা 20 কোটি মানুষের বাংলাদেশ। আর এই 20 কোটি মানুষের মতের বিরুদ্ধে কিছু করতে যাইবেন না, তার ফল ভালো হবে না। ভারতে উলফা থেকে শুরু করে যে মণিপুরে যে দাঙ্গা হাঙ্গামা লাগছে, তো এই ক্ষেত্রে যখন সেনাবাহিনী এটা যদি কোনো কারণে যদি সেখানে গন্ডগোল লাগে, ওই 7 সিস্টারের গন্ডগোল লাগে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে, তখন তারা আমাদের দেশকে ব্যবহার করতে চাইবে, তারা আমাদের দেশে ঘাঁটি স্থাপন করতে যাবে। পরবর্তী ট্রানজিটটা দিয়েছেন, সেটাও তো আমাদের নেক্সট পরবর্তী প্রজন্মের জন্য এটাও একটা হুমকি স্বরূপ আপনারা রেখে গেলেন। প্রশ্নটা আপনার কাছে হলো, প্রধানমন্ত্রী একটা বক্তব্য দিয়েছে, জনগণের জন্য দেশ উৎসর্গ কি জীবন উৎসর্গ করেছি। প্রধানমন্ত্রী ভারতে গিয়ে দেশটাকে উৎসর্গ করে এসেছে কিনা, বাংলাদেশটাকে ভারতের জন্য, এটার উত্তর দিবেন। এটার কারণ হলো আমি বলি, এই 10 মাসে 130 বিলিয়ন ডলার নিয়ে গেছে, তার মধ্যে 860 বিলিয়ন ডলার শুধু ভারতে গিয়েছে। তাহলে আমার আপনার কাছে প্রশ্ন, ভারতের সাথে আগের অতীতের যে চুক্তিগুলো হয়েছিল তার বিনিময়ে 860 বিলিয়ন ডলার শুধু ভারতে গিয়েছে। এই 10 মাসে ভারত থেকে আমার বাংলাদেশে কত বিলিয়ন ডলার এসেছে, এটা একটা প্রশ্ন আপনার কাছে, আপনি আমার প্রশ্ন উত্তর দিবেন। দ্বিতীয় প্রশ্নটা আমি আওয়ামী লীগের একটা নেতা আছেন, এক্স্যাক্টলি ওনার নামটা আমি দেখতে পাচ্ছি না, যা হোক, আপনার কাছে আমার জানার ইচ্ছা, বাংলাদেশে দুর্নীতি নিয়ে একটা প্রশ্ন করি আপনার কাছে। আসাদুজ্জামান খানের দুর্নীতি ফাঁস করার কারণে এডিসি কে বহিষ্কার করা হয়েছে। তাহলে আমার প্রশ্ন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এই দুর্নীতিবাজদের সাথে জড়িত কিনা? কারণ একজন দুর্নীতিবাজের প্রকাশ করার কারণে একজন এডিসির চাকরি খেয়ে ফেলা হয়েছে, তাকে বহিষ্কার করা হয়েছে। একজন যখন এডিসি কে বহিষ্কার করা, অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা সিগনেচার লাগে, একটা পেপার লাগে, তাদের পেপার ছাড়া তো পারে না। তাহলে কি এতে প্রমাণ হয় না যে বর্তমান সরকার প্লাস হচ্ছে বর্তমান যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান রাষ্ট্রপতি কি স্বরাষ্ট্রমন্ত্রী আছে, উনি জড়িত আছে কিনা এই বহিষ্কারের মাধ্যমে, এটা প্রমাণ হয় কিনা? এই দুইটা প্রশ্ন উত্তর দিয়ে যাবেন। আরেকটা প্রশ্ন আমি মনির ভাইয়ের কাছে করব। মনির ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন, ভারতের সাথে যে চুক্তিগুলো হয়েছে আপনি আমাদের জানাবেন, ভারতের সাথে যে চুক্তিগুলো হয়েছে আমাদের বাংলাদেশের স্বাধীনতার সময়, আমি যদি ওই ভিডিওটা এখন দিতে পারবো না, কারণ আমি পরবর্তীতে দিয়ে দিচ্ছি, শেখ মুজিবুর রহমান বলেছিলেন স্বাধীনতার পরে যখন ইন্দিরা গান্ধীর সাথে ওনার বৈঠক হয়, তখন উনি একটা ভাষণে বলেছিল, ভারত আমার সবচাইতে প্রাণের একটা অংশ। সেই প্রতিফলন ঘটাতে বর্তমান সরকার সেটাই বাস্তবায়ন করছে কিনা। শেখ মুজিবুরের একটা ভাষণ আছে, আমি এই লিঙ্কটা আপনার মনির ভাই আপনার এই কমেন্টে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। শেখ মুজিবুর রহমানের নিজের মুখের বক্তব্য। জি, ধন্যবাদ। ধন্যবাদ। আজকে আবু মুসা আনমিউট করে প্রশ্ন করেন, কার কাছে প্রশ্ন? ধন্যবাদ প্রিয় সঞ্চালক, ভয়েস অফ পিপলের এনামুল হক মনির ভাই সহ আপনার প্যানেলের সকল সম্মানিত আলোচক বৃন্দকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এনামুল হক মনির ভাই, আপনার মাধ্যমে এখানে দুজন আওয়ামী লীগ নেতা আছেন, আবুল কালাম আজাদ এবং রিপন সাহেব আছেন। আমি তাদের কাছে একটা বিষয় জানতে চাই, এই ট্রানজিট বা করিডোর দেওয়ার পর কি আমাদের ঋণ কি সুদ হয়েছে না আর বাকি আছে, আরো দেওয়ার পরে ঋণটা সুদ হবে? আপনারা বলতেছেন, আপনারা এই যে একটা এক্সাম্পল দিয়ে আপনি বলতেছেন, আপনারা যে এই যে মানবতার ফেরুলা সেজে বসে আছেন, 10 লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশের উপর একটা বোঝা চাপিয়েছেন, আপনারা হয়তো চিরকাল ক্ষমতায় থাকবেন, একদম ক্ষমতা ছেড়ে যাবেন। এই যে পরবর্তী প্রজন্ম এই সমস্যাগুলো ফেস করতে হবে, আজও পর্যন্ত আপনারা কেন পারলেন না এই যে রোহিঙ্গা সমস্যাটা সমাধান করতে? আজকে যে করিডোরটা দিয়েছেন, না ঠিক আছে, পরবর্তী ট্রানজিটটা দিয়েছেন, সেটাও তো আমাদের নেক্সট পরবর্তী প্রজন্মের জন্য এটাও একটা হুমকি স্বরূপ আপনারা রেখে গেলেন। আমি বলতে চাই, আজকে সংযুক্ত সরব যে করেছে, ওখানে বাংলাদেশে বর্ডার কিলিং, বর্ডার হত্যা, ওখানে সমঝোতা স্বাক্ষর করতে কি পেরেছেন? আবু মুসা, ট্রানজিটটা হুমকি স্বরূপ আপনার কাছে কেন মনে হচ্ছে যদি বলেন, তাহলে উত্তর দিতে সহজ।
না আমি হুমকি স্বরূপ এই জন্য মনে করতেছি, আজকে ওইখানে যখন এই ট্রানজিটটা বা ওখানে আসবে, আজকে দেখেন সেভেন সিস্টারের মতো ইন্ডিয়া বা উলফার মতো এরকম বিদ্রোহী অনেক সংগঠন ইন্ডিয়াতে, ওখানে একটা অকারেন্স একটা অঘটন ঘটালে এই দায়ভারটা বাংলাদেশ সরকারের উপরে চাপাবে। এই দায়ভারটা যখন বাংলাদেশ সরকারের উপরে চাপাবে, তখন তারা বলবে তুমি আমার ট্রেনকে নিরাপত্তা দিতে পারছো না। ওই অজুহাতে যদি বাংলাদেশে ইন্ডিয়ার সেনাবাহিনী মোতায়েন করে, তখন আওয়ামী লীগ সরকার তাদের কি করার থাকবে, তারা কি করতে পারবে? এটাই আমি হুমকি আচ্ছা, জি, মনে করছি। ওখান থেকে অবৈধ মাল অনেক কিছু যেতে পারে, যেখানে ওখানে আমরা মাল চেক করতে পারবো না, কোনো কিছু দেখতে পারবো না কি যাচ্ছে না যাচ্ছে, এখন তো অনেক কিছু হতে পারে। এটাই তো বাংলাদেশের জন্য হুমকি, বাংলাদেশের ধন্যবাদ ভূমির জন্য হুমকি। এমডি রনি খান আনমিউট করে প্রশ্ন করেন। রনি খান। ভয়েস অফ পিপলের সম্মানিত সঞ্চালক মনির ভাই সহ 4 জন আলোচককে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি যে কথাটা বলতে চাই মনির ভাই আপনার মাধ্যমে, আজকের এই বাংলাদেশ এটা কারো দান সৎকাতে আসে নাই, এই দেশটাকে রক্ত দিয়া কিনতে হয়েছে। তাই দিল্লিকে বলতে চাই, এই সরকারের উপর ভর দিয়া যা খুশি তাই নিতে পারবেন, সেটা ভাবার কোনো কারণ নাই। এই দেশটা একটা পরিবারের না ভাই, এই দেশটা 20 কোটি মানুষের বাংলাদেশ। আর এই 20 কোটি মানুষের মতের বিরুদ্ধে কিছু করতে যাইবেন না, তার ফল ভালো হবে না। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, ভারতের যে ফরেন পলিসি তা কিন্তু কোনো কাজে আসে না। কারণ সেটা বললাম কিভাবে, আমি একটা সময় ঠিকই তাদেরকে বের হয়ে যাইতে হয়, যেমন শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভারত কিন্তু ওখানে থাকতে পারে নাই, চলে যাইতে হয়েছে। কারণ তারা শুধু নিতে চায় ভাই, তারা দিতে চায় না। আর একটা জিনিস দেখেন, আপনারা হয়তো সকলেই জানেন, বার্মা থেকে গ্যাস লাইন বাংলাদেশের উপর দিয়ে নিব, অথচ বার্মা থেকে বাংলাদেশ কিন্তু এই ভারত কিন্তু আপনার বার্মা থেকে গ্যাস লাইন বাংলাদেশের উপর দিয়ে নিব, কিন্তু এই বার্মা থেকে কিন্তু বাংলাদেশ গ্যাস কিনতে পারবো না। তাইলে আপনারা বুঝেন যে কিভাবে আমরা, এখানে গণ্যমান্য অনেক ব্যক্তি আছে, তাদের কাছে আমার প্রশ্ন যে আসলে তারা কি করতে চায়, এই দেশটারে কি করতে চায়, এই বাংলাদেশটারে তারা কি করতে চায়। জি, ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। মাসুম দেওয়ান। ধন্যবাদ মনির ভাই, আপনি সব বিজ্ঞ আলোচক বৃন্দ প্যানেলের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনির ভাই, আমি যেটা বলতে চাই সেটা হলো, বিশ্বের হয়তো আমরা প্রথম রাষ্ট্র যারা একটি দেশকে বিশেষ সুবিধা দিয়ে থাকি। আমি যেটা বলতে চাই সেটা হলো 2008 সালের পর থেকে এই অবধি পর্যন্ত বর্তমান শাসক গোষ্ঠী ভারতের সঙ্গে যতগুলো চুক্তি করেছে, আমরা দেখেছি চুক্তির বিষয়টা এমন ছিল যে তারা কেনা বেচা করেছে, তারা ভারতের কাছে আমাদের দেশকে বিক্রি করেছে, ভারত আমাদের দেশ থেকে সেই কেনামাল কিনে ইচ্ছে মতো ব্যবহার করেছে। আমি প্রশ্নটাই বলতেছি ভাই, আমাকে একটু সময় দেন ভাই। আগে আমরা দেখতাম যে প্যানেল যেহেতু আপনি প্রশ্নটা বলে ফেলেন, লম্বা সময় শুনতে দিতে পারবো না ভাই। আমি রিপন ভাই, আমি প্রশ্নটা করবো খালি একটা কথাই বলি আমি, যে আমরা আগে দেখেছি ভাই, বড়দের কাছে ছোটরা আবদার করে কিছু চেয়ে নেয়, ছোট রাষ্ট্রগুলো বড়দের কাছে কিছু চেয়ে নেয় তাদের ভালো জন্য। আবার দেখি কিছু কিছু সংখ্যক লোক আছে ছোটদের কাছ থেকে বড়রা চেয়ে নেয়, কিছু ললিপপ হাতে ধরায় দিয়ে, তাদের স্বার্থ সিদ্ধি কিছু হাতে ধরায় দিয়ে নিয়ে নেয়। তো আমরা যেটা দেখলাম, যাই হোক, আমি আমার প্রশ্ন, আপনি যেহেতু প্রশ্ন করতে বলছেন, আমার প্রশ্ন হলো রবি ভাইয়ের কাছে যে ভাই, আপনার আমাদের এই যে করিডোরটা যেটা দিচ্ছে, আমরা যেটা জানি যে এই করিডোরটা বর্তমান যেটা করিডোর দিচ্ছে, এর আগে যেগুলো দিচ্ছে সেটা বাদ, এখন যে করিডোরটা দিচ্ছে, এই করিডোরটা দেওয়ার সেনাবাহিনী বিশেষ ভাবে এটা ইউজ করবে ভারতীয় সেনাবাহিনী। তো ভারতে উলফা থেকে শুরু করে যে মণিপুরে যে দাঙ্গা হাঙ্গামা লাগছে, তো এই ক্ষেত্রে যখন সেনাবাহিনী এটা যদি কোনো কারণে যদি সেখানে গন্ডগোল লাগে, ওই সেভেন সিস্টারের গন্ডগোল লাগে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে, তখন তারা আমাদের দেশকে ব্যবহার করতে চাইবে, তারা আমাদের দেশে ঘাঁটি স্থাপন করতে চাইবে। এইটা আমাদের দেশের জন্য, রাষ্ট্রের জন্য কত পরিমাণ ভয়াবহ একটা রূপ ধারণ করবে, সেটা মনে রবি ভাইয়ের কাছে আমি ব্যাখ্যা শুনতে চাই। ধন্যবাদ। আসসালাম। ধন্যবাদ। মনির আনমিউট করে প্রশ্নটা করুন। ধন্যবাদ এনাম ভাইকে আমি স্পেশাল একটা ধন্যবাদ দিতে চাই। আপনাদের এসব টকশোর মাধ্যমে বক্তা তৈরি হইতেছে এবং সাহসী মানুষ তৈরি হইতেছে প্রতিবাদ করার এবং প্রশ্ন করার। দ্বিতীয়ত, সম্মানিত আলোচক বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের সংসদে এ কে আজাদ সাহেব বলেছেন, এমপি এ কে আজাদ বলেছেন, প্রশাসনের বেশি সংখ্যক কর্মকর্তা দুর্নীতিতে নিমজ্জিত, দুর্নীতিবাজ। আর মাহবুবুল আলম হানিফ বলেছেন যে বাংলাদেশের বর্তমান যে আইন, এই আইনে বিদ্যমান আছে কর্মকর্তাদের দুর্নীতি করার সুযোগ আছে।
তাহলে আওয়ামী লীগ কেন এই 15 বছরে এই আইন সংশোধন করতে পারে নাই, এবং আওয়ামী লীগ কি ব্যর্থ হয়েছে যে প্রশাসন পরিচালনা এবং কর্মকর্তাদের নিয়ন্ত্রণ করার? আরেকটা কথা বলবো, ভারতীয়দের সাথে এই পর্যন্ত যতগুলো চুক্তি হয়েছে, বাংলাদেশের কতটুকু লাভ হয়েছে, কতটুকু উপকার হয়েছে? গত 10 মাসে 50 থেকে 60 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে চলে গেছে ভারতীয় যারা বসবাস করতেছে বাংলাদেশে। তাহলে বাংলাদেশ কি পেল ভারতীয় থেকে? ধন্যবাদ। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।